গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। দেখো, আজকে ইন্ডিয়ান জিওগ্রাফির আরও একটা ইম্পর্টেন্ট পার্ট করব, সেটা হচ্ছে ভারতের আদমশুমারি, সেন্সাস অফ ইন্ডিয়া। ডিটেলস জানবো সব কিছু, এখান থেকে কী কী ধরনের প্রশ্ন আসে, এখান থেকে তোমাদের কী কী পড়তে হবে আপকামিং ডাব্লিউবিসিএস, কেপি, ডাব্লিউবিপি বা এসএসসি এমটিএস এক্সামে। দেখো, প্রথমত জনগণনা বা আদমশুমারি জিনিসটা কি। দেখো, আদমশুমারি মানে কি? আদমশুমারির অর্থ হচ্ছে জনগণনা। আদমশুমারি শব্দটা উর্দু শব্দ আদম, যেটার মানে হচ্ছে জন বা মানুষ, আর শুমারি মানে হচ্ছে গণনা। তো মানুষের গণনা, সেটাই আমরা বলবো আদমশুমারি। কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে জনসংখ্যা সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহের পদ্ধতি হচ্ছে তোমার আদমশুমারি। প্রতি 10 বছর অন্তর জনগণনা হয়। আদমশুমারি থেকে সামাজিক এবং অর্থনৈতিক পরিস্থিতি বোঝা যায়। গত 10 বছরে সামাজিক এবং অর্থনৈতিক পরিস্থিতির কী উন্নতি বা অবনতি ঘটেছে সেটা আমরা জানতে পারি এই জনগণনা থেকে। ভারতের প্রথম আদমশুমারি হয়েছিল 1872 সালে। নিয়মিত জনগণনা শুরু হয়েছে 1881 সাল থেকে। ভারতের সর্বশেষ জনগণনা হয়েছে 2001 সালে। 2021 সালে 10 বছর ছাড়া ছাড়া জনগণনা হয়। 2011 পরে হওয়ার কথা ছিল 2021 সালে, কিন্তু আমরা জানি সেই সময় করোনার পিরিয়ড চলছিল। তো সেই করোনা মহামারীর কারণে ভারতের জনগণনা, যার তত্ত্বাবধানে হয় রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া, করোনা মহামারীর কারণে জনগণনার কাজকে স্থগিত রেখেছিল। দ্বিতীয় ফেজে 2023-এর জুন মাস পর্যন্ত এটাকে স্থগিত রাখা হয়েছে, অর্থাৎ 2023-এর 1 জুলাই পর্যন্ত এটাকে পোস্টপোন রাখা হয়েছে। তারপর থেকে কাজ শুরু হবে। তার কারণ এর মাঝখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটা স্টেটে ভোট রয়েছে, ইলেকশন রয়েছে। তো এই কারণে 2023-এর জুন মাস পর্যন্ত এটা পোস্টপোন রয়েছে। এরপর থেকে কাজ যদি শুরু হয়, মোটামুটি আশা করা যায় 2024 সালে আবার পরবর্তী সেন্সাস আমরা দেখতে পাবো। 2023 সালে মানে 2023-এর জুলাইয়ের পর থেকে সম্ভবত জনগণনার কাজ পুনরায় শুরু হতে পারে। 2024-এ আমরা পাবো নেক্সট সেন্সাস। 2011 সালের আদমশুমারির রিলেটেড যা যা ইনফরমেশান রয়েছে আমাদের এখানে পড়তে হবে। যতদিন না 2024-এ নেক্সট সেন্সাস আসছে, ততদিন 2011 সালের জনগণনাটাই কিন্তু আমাদের এক্সামে আসে এবং এখান থেকে প্রচুর প্রশ্ন হয়। ভারতের মোট জনসংখ্যা 2011 সালের আদমশুমারি বা সেন্সাস অনুযায়ী 121.02 কোটি। পুরুষের জনসংখ্যা 62.30 কোটি, প্রায় 51.96%। মহিলার জনসংখ্যা 58.71 কোটি, 48.5%। জনসংখ্যা বৃদ্ধির হার যদি দেখি, বার্ষিক বৃদ্ধি 1.76%। পুরো দশকে বৃদ্ধি, অর্থাৎ ধরো 2001 থেকে 2011 সালে 17.64% বৃদ্ধি হয়েছে। প্রাপ্ত জনসংখ্যা 15 বছর বা তার বেশি বয়স্ক যারা, তাদেরকে প্রাপ্তবয়স্ক বলা হয়, এবং সেরকম প্রাপ্তবয়স্ক জনসংখ্যা তোমার হচ্ছে 83.40 কোটি, মানে 69.20%। অপ্রাপ্তবয়স্ক জনসংখ্যা মানে 0 থেকে 14 বছর, মানে 15 বছরের আগে যারা রয়েছে তাদেরকে অপ্রাপ্ত বয়স্ক জনসংখ্যা বলে, এবং সেটা রয়েছে 37.24 ক্রোর, মানে 30.80%। এছাড়া দেখো, প্রথম 4টে জনবহুল রাজ্য: উত্তরপ্রদেশ 19.96 ক্রোর, মহারাষ্ট্র 11.24 কোটি, বিহার 10.38 কোটি, পশ্চিমবঙ্গ 9.1 কোটি। সবচেয়ে বেশি জনসংখ্যা উত্তরপ্রদেশ সর্বাধিক জনবহুল রাজ্য। দিল্লি সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল। সবচেয়ে কম জনসংখ্যাযুক্ত অঞ্চল হচ্ছে সিকিম, সর্বাধিক জনবিরল রাজ্য। আর লাক্ষাদ্বীপ আমরা কেন্দ্রশাসিত অঞ্চলের দিক থেকে বলতে পারি। ভারতের মোট সাক্ষরতার হার হচ্ছে তোমার 74.04%। এটা প্রচুর ইম্পর্টেন্ট, তোমাদের জিজ্ঞাসা করা হয় 2011 সেন্সাস অনুযায়ী, যেখানে পুরুষের সাক্ষরতা 82.14%, মহিলার সাক্ষরতা 64.46%। সাক্ষরতার হার সবথেকে বেশি কেরালাতে 93.91% 2011 সালের আদমশুমারি অনুযায়ী। এটা আমরা লাস্ট 2023-এ একটা রিপোর্টেও দেখেছি, সেখানেও কেরালা কিন্তু এখনও এগিয়ে রয়েছে। সাক্ষরতার হার কম বিহারে 63.82%। পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার 77.04%। ভারতের জনঘনত্ব 382 জন প্রতি বর্গ কিলোমিটারে। এটাও তোমাদের কিন্তু প্রচুর জিজ্ঞাসা করা হয়।
জনঘনত্ব সবচেয়ে বেশি বিহারে, প্রতি বর্গ কিমিতে 1102 জন বাস করে। জনঘনত্ব সবচেয়ে কম অরুণাচল প্রদেশে, 17 জন প্রতি বর্গ কিলোমিটারে। পশ্চিমবঙ্গের জনঘনত্ব 1029 জন পার স্কোয়ার কিলোমিটার। কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির জনঘনত্ব সর্বাধিক। এবারে দেখো বিভিন্ন ক্ষেত্রে কর্মে নিযুক্ত জনসংখ্যা যদি দেখি, প্রাথমিক ক্ষেত্রে 47.1%, গৌণ বা দ্বিতীয় স্তরে 24.4%, প্রগৌণ বা তৃতীয় স্তরে 28.5%। এখানে এটা আমাদের অর্থনীতির সাথে খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত, আমি তোমাদেরকে একটু বলে দিই। এটা সেক্টর ওয়াইজ আমরা ক্ষেত্র বিশেষে আমরা 3টে সেক্টরে ভাগ করতে পারি। তো সেটা হচ্ছে এরকম প্রাথমিক ক্ষেত্র, প্রাথমিক, তারপর একটা হচ্ছে দ্বিতীয়, আর এটাকে আমরা টার্সিয়ারি বা তৃতীয় বলি, প্রগৌণ বা টার্সিয়ারি বলি। সরাসরি আমাদের প্রকৃতির সাথে যেসব কাজগুলো জড়িত, যেমন ধরো কৃষি, মৎস্য পালন, ঠিক আছে, এই ধরনের কাজগুলোকে আমরা কি বলি, প্রাথমিক। সরাসরি প্রকৃতি থেকে যেসব জীবিকা আহরণ হয় সেখান থেকে আমরা বলতে পারি, সেগুলোকে বলতে পারি প্রাইমারি সেক্টর। সেকেন্ডারি সেক্টর বা দ্বিতীয় সেক্টর হচ্ছে সেই সেক্টরগুলো এখান থেকে যে জায়গাগুলো তোমার হচ্ছে এখানে এসে সরাসরি উৎপাদন করে, যেমন ধরো যেগুলো নির্মাণ বা পুনর্নির্মাণের কাজ করে যে সেক্টরগুলো, সেগুলোকে আমরা বলবো হচ্ছে তোমার দ্বিতীয় সেক্টর। যেমন ধরো কোনো বড় বড় ফ্যাক্টরি যেগুলো কোনো জিনিসকে তৈরি করছে, ঠিক আছে, সেগুলোকে আমরা কি বলি, সেকেন্ডারি সেক্টর। আর টার্সিয়ারি সেক্টর হচ্ছে বাদবাকি সব কিছু, যেমন ধরো এই যে সার্ভিস সেক্টর, তারপর ট্রান্সপোর্ট যেটা রয়েছে, এই ধরনের সব কিছু সেক্টর, এগুলোকে আমরা বলি টার্সিয়ারি সেক্টর। তো এই সেক্টরে অবদান আমরা যদি দেখি, এগুলো ইকোনমিক সার্ভেতে প্রত্যেক বছরে পাওয়া যায়, বাট আমরা যদি সেন্সাস অনুযায়ী দেখি 2011 সাল অনুযায়ী, প্রাথমিক ক্ষেত্রে 47.1% রয়েছে জনসংখ্যা, গৌণ বা দ্বিতীয় স্তরে 24.4% রয়েছে জনসংখ্যা। অর্থাৎ আমাদের ভারতের কতজন এরকম প্রাইমারি সেক্টরে রয়েছে, কতজন সেকেন্ডারি সেক্টরে রয়েছে এবং টার্সিয়ারি সেক্টরে কতজন রয়েছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে প্রাইমারি সেক্টরে সব থেকে বেশি, তারপরে হচ্ছে তোমার দ্বিতীয় সেক্টর মানে হচ্ছে সেকেন্ডারি সেক্টরে, এবং টার্সিয়ারি সেক্টরে 28.5, যেটা 2001 থেকে 2011 পর্যন্ত যদি আমরা দেখি তাহলে এই ফলাফলটা পাচ্ছি। আর প্রত্যাশিত আয়ু বা গড় আয়ু যদি আমরা দেখি আমাদের ভারতের প্রত্যেকের, তাহলে কি হবে, 69 বছর। অর্থাৎ মোটামুটি আমরা যদি দেখি 69 বছর একটা মানুষ গড়ে বাঁচে, সেটা 2001 থেকে 11 পর্যন্ত, কিন্তু 2001 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ এই দশকটায়। এবারে দেখো প্রত্যাশিত আয়ুটা তো বললাম, পুরুষের প্রত্যাশিত আয়ু হচ্ছে 67, মহিলাদের প্রত্যাশিত আয়ু একটু বেশি, 72 বছর। শিশু মৃত্যু, অর্থাৎ শিশু মৃত্যু বলতে জন্মের বছরে যেসব শিশুরা মানে মারা যায়, মৃত্যু হয়, এরকমভাবে শিশু মৃত্যু যদি দেখি তাহলে প্রতি 1000 জনের 44 জন শিশু জন্মের বছরেই মারা যায়। নারী পুরুষের অনুপাত ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রতি 1000 জন পুরুষে নারীর সংখ্যা হচ্ছে 943 জন। হরিয়ানার সব থেকে কম 877 জন, আর কেরলের সব থেকে বেশি 1084 জন, 1084 জন। সর্বাধিক জনবিরল রাজ্য হচ্ছে তোমার সিকিম, জনঘনত্ব সবচেয়ে কম অরুণাচল প্রদেশে, সর্বাধিক স্বাক্ষর তোমার হচ্ছে রাজ্য কেরালা। এগুলো অলরেডি আমি বলেছি, আরও একবার রিপিট করলাম। ভারতে প্রায় 35 বছরে জনসংখ্যাটা দ্বিগুণ হয়। পৃথিবীর মোট জনসংখ্যার 17.14% রয়েছে ভারতে। ভারতবর্ষে 1951 থেকে 1981 সালের মধ্যে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি হয়ে জনবিস্ফোরণ ঘটে। এই সালটা অনেক সময় তোমাদের জিজ্ঞাসা করা হয়। 1921 সাল একমাত্র জনগণনা বছর যেখানে জনসংখ্যা বৃদ্ধির হার আগের থেকে কম ছিল। ভারতের জনসংখ্যা বৃদ্ধির তৃতীয় পর্যায়ে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পেয়ে জনবিস্ফোরণ হয়েছিল। 2011 খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 17.64%। জনঘনত্বের ধারণা এখানে একটু তোমাদের কয়েকটা জায়গায় একটু বলে দিই, এখান থেকে প্রচুর প্রশ্ন হয়। কোনো অঞ্চলে বা দেশে প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বসবাস করে তাদেরকে জনঘনত্ব বলে। অন্যভাবে বলা যায় কোনো অঞ্চল বা দেশের মোট জনসংখ্যা এবং ওই অঞ্চলের মোট জমির পরিমাণের অনুপাতকে জনঘনত্ব বলা হয়। জনঘনত্ব মানে তার মানে কি, মোট জনসংখ্যা বাই মোট জমির পরিমাণ, কতটুকু জায়গার মধ্যে কতজন জনসংখ্যা রয়েছে। ধরো এখানে একটা সার্টেন একটুখানি জায়গা রয়েছে, সেখানে আমাদের 100 জন লোক রয়েছে, আর একটা এরকম ছোট্ট জায়গা রয়েছে, সেখানেও 100 জন লোক রয়েছে। তো সেক্ষেত্রে আমরা কি বুঝবো, এই জায়গাটা বেশি মানে এই জায়গাটা বেশি কনজেস্টেড, অর্থাৎ এই জায়গাটাতে জনঘনত্বটা বেশি।
উদাহরণ 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা ছিল 121.02 কোটি এবং ভারতের মোট জমির পরিমাণ ছিল 31.66 বর্গ কিলোমিটার। সূত্র অনুযায়ী ভারতের জনঘনত্ব কী হবে? আমরা 121.02 কোটিটাকে অর্থাৎ মোট জনসংখ্যাটাকে উপরে লিখব আর নিচে লিখব মোট জমির পরিমাণ, এবং সেটা থেকে আমরা যদি দেখি তাহলে 382.20 জন এখানে হচ্ছে, বা 382 জন পার বর্গ কিলোমিটার। তো এটাই আমাদের 2011 অনুযায়ী ভারতের জনঘনত্ব। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে তাহলে কত? 382 জন। এখান থেকে তোমাদের প্রশ্ন আসে। এবারে দেখো, জনঘনত্ব সব থেকে বেশি বিহার রাজ্যে 1106 জন, জনঘনত্ব সব থেকে কম অরুণাচল প্রদেশে প্রতি বর্গ কিলোমিটারে 17 জন, কেন্দ্রশাসিত অঞ্চলে দিল্লির জনঘনত্ব সর্বাধিক। এগুলো আমরা অলরেডি দেখেছি, আমি এই প্রসঙ্গে বলার ক্ষেত্রে আরও একবার বলে দিলাম। পশ্চিমবঙ্গের জনঘনত্ব 1029 জন প্রতি বর্গ কিলোমিটারে। এবারে দেখো, অত্যাধিক জনঘনত্ব উপযুক্ত অঞ্চল যেগুলো রয়েছে, আমাদের যেসব রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে, সেগুলো হচ্ছে বিহার, পশ্চিমবঙ্গ, কেরালা, উত্তরপ্রদেশ, দিল্লি, চণ্ডীগড়, লাক্ষাদ্বীপ। এগুলো হচ্ছে একদম টপ সব থেকে বেশি জনঘনত্বযুক্ত আর কি অঞ্চল। অধিক জনঘনত্বযুক্ত যদি দেখি, এটা হচ্ছে অত্যাধিক। অধিক কোনগুলো? হরিয়ানা, তামিলনাড়ু, ঝাড়খণ্ড, পাঞ্জাব। এখানে অধিক, অত্যাধিক এগুলো নিয়ে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই, আমি এগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। মধ্যম জনঘনত্ব যে অঞ্চল হচ্ছে গোয়া, অসম, মহারাষ্ট্র, ত্রিপুরা, কর্ণাটক, গুজরাট এবং উড়িষ্যা। বিরল জনঘনত্বযুক্ত অঞ্চল মানে যেখানে একদমই জনঘনত্ব প্রায় খুবই কম, উত্তরাখণ্ড, ছত্তিশগড়, নাগাল্যান্ড, হিমাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, এই জায়গাগুলো। অতি বিরল মানে প্রায় একদম নেই বললেই চলে, এই ধরনের হচ্ছে অরুণাচল প্রদেশ, লাদাখ, সিকিম, মিজোরাম, এইসব জায়গাগুলো। এবারে দেখো, ভারতের আদমশুমারি 2011 অনুযায়ী দু প্রকার শহরের কথা বলা হয়েছে 2011 অনুযায়ী, যেগুলো হচ্ছে সেন্সাস শহর, সেন্সাস টাউনস। প্রথমটা, যখন কোনো অঞ্চলে ন্যূনতম জনসংখ্যা 5,000 জন হয়, 5,000 জন যখন হয় ন্যূনতম জনসংখ্যা, জনঘনত্ব যদি 400 জন প্রতি বর্গ কিলোমিটার হয়, মোট কর্মক্ষম জনসংখ্যার যদি 75% অকৃষিকাজে যুক্ত থাকে, অকৃষিকাজ বলতে সেটা সেকেন্ডারি সেক্টর বা হচ্ছে টারশিয়ারি সেক্টর, ঠিক আছে, তখন তাকে সেন্সাস শহর বলা হয়। আর স্ট্যাচুটরি শহর কোনটাকে বলা হয়? যখন কোনো শহর একটা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বা নোটিফাইড কমিটি দ্বারা পরিচালিত, বা তাকে বিধিবদ্ধ বা স্ট্যাচুটরি শহর বলা হয়। এবারে দেখো, যে প্রক্রিয়ার মাধ্যমে গ্রাম শহরে পরিণত হয়, গ্রাম শহরে পরিণত হয় আমরা জানি, বিভিন্ন রাজ্য সরকার আমরা দেখছি বর্তমানে বিভিন্ন ধরনের স্কিম আনছে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে গ্রাম্য এলাকাগুলোকে, যাতে তারা বিশেষ সুযোগ সুবিধা পায়, সেখান থেকে যাতে অর্থনৈতিক তাদের উন্নতি ঘটে। তো সেইভাবে কি হয়, গ্রাম শহরে পরিণত হয়। তো এইটা যে প্রসেসের মাধ্যমে হচ্ছে, সেটাকে আমরা কি বলছি? নগরায়ন বলছি। শহরের জনসংখ্যা কি, দেখো এখানে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে লক্ষ্য করবে। শহরের জনসংখ্যা 5,000 জনের বেশি হয়, 5,000, 1 লক্ষ, 5,000 থেকে 1 লক্ষ মতো হয়। নগরের জনসংখ্যা 1 লক্ষের বেশি, অর্থাৎ 1 লক্ষ থেকে 10 লক্ষ। মহানগর কোনগুলোকে বলি? যেখানে 10 লক্ষের বেশি জনসংখ্যা হয়, 10 লক্ষ থেকে 50 লক্ষ। আর মেগা সিটি হচ্ছে তোমার 50 লক্ষ বা 1 কোটির বেশি ভারতের ক্ষেত্রে, ঠিক আছে। 2011 জনসংখ্যা অনুযায়ী ভারতে মোট 53টা মহানগর আছে। আর একটু ডিটেলসে দেখব, তার আগে দেখো এই পয়েন্টটা নোট করবে তোমরা, এটা 1 বছর এসেছিল। মুম্বাই ভারতের সর্বাধিক জনবহুল শহর, মোট জনসংখ্যার পরিপ্রেক্ষিতে মহারাষ্ট্র রাজ্যে বড় জনসংখ্যা বেশি। কোনো নির্দিষ্ট স্থানে তার সম্পদ অনুযায়ী যে সর্বাধিক জনসংখ্যা বা জনঘনত্ব প্রতিফলন করতে পারে তাকে ধারণ ক্ষমতা বলা হয়। এবারে দেখো, মহানগর তাহলে কোনগুলোকে আমরা বললাম? 10 লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট বৃহৎ আকৃতির নগরগুলোকে আমরা মহানগর বলি। মহানগরের অর্থ হলো জননী শহর বা মাদার সিটি। মহানগরের জনসংখ্যা 10 লক্ষের বেশি হয়। ভারতে 53টা এরকম মহানগর আছে। মুম্বাই ভারতের বৃহত্তম মহানগর, মেট্রো সিটি, মেট্রোপলিস বা মিলিয়ন শহর নামে পরিচিত। আর মেগা সিটি কোনগুলোকে বলবো? 50 লক্ষ বা 1 কোটির বেশি জনসংখ্যা বিশিষ্ট মহানগর যেগুলো হবে, সেগুলোকে আমরা আর মহানগর বলবো না, সেগুলোকে বলবো মেগা সিটি। ভারতের এরকম বৃহত্তম মেগা সিটি হচ্ছে মুম্বাই। পৃথিবীর বৃহত্তম মেগা সিটি টোকিও বা জাপানে রয়েছে, ঠিক আছে। এবারে দেখো, 1 কোটির বেশি জনসংখ্যাযুক্ত মেগা সিটি 3টে আছে আমাদের ভারতে, মুম্বাই, দিল্লি আর কলকাতা। 50 লক্ষের বেশি জনসংখ্যাযুক্ত মেগা সিটির সংখ্যা আছে মোট 8টা, মুম্বাই, দিল্লি, কলকাতা তো থাকছেই, তার সাথে সাথে চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, আহমেদাবাদ আর পুনে। ভারতের প্রধান 3টে মেগা সিটি, মুম্বাই এর জনসংখ্যা হচ্ছে তোমার 18 লক্ষ, এখানে 1,83,94,912, সর্বাধিক জনবহুল শহর।
দিল্লির হচ্ছে তোমার 1,63,49,831 জন। কলকাতার হচ্ছে তোমার 1,40,35,959 জন। এটা 2011 সেন্সাস অনুযায়ী, ঠিক আছে। পূর্ব ভারতের বৃহত্তম মহানগর হচ্ছে আমাদের এই কলকাতা। মুম্বাই সর্বাধিক জনবহুল শহর। মুম্বাই ভারতের সর্বাধিক জনবহুল শহর, বৃহত্তম মেগা সিটির মহানগর। ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত মহানগর আর মেগা সিটি হচ্ছে মুম্বাই, ঠিক আছে। মুম্বাই থেকে এরকমভাবে অনেকভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করা হতে পারে। এরপরে আমরা এমসিকিউস দেখবো। তার আগে তোমাদের বলে দিই, আমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ, অন্যান্য জিকের পিডিএফ, এগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে পিডিএফের লিঙ্ক আছে, ওখান থেকে কালেক্ট করতে পারবে। এছাড়া আমাদের আপলিফটে ডাব্লিউবিপি কেপির এসআই বা কনস্টেবল লেভেলের কোর্স চলছে, যেখানে অলরেডি 244টা ক্লাস রেকর্ডেড রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ। তার সাথে সাথে এখন এমসিকিউ প্র্যাকটিস ক্লাসও চলছে। তোমরা চাইলে এগুলোতে জয়েন করতে পারো আমাদের সাথে। এর জন্য তোমরা 8327064608 এই নাম্বারটাতে হয় হোয়াটসঅ্যাপ করো অথবা কল করে নাও। এছাড়াও এসএসসি এমটিএসের ফুল ব্যাচ কোর্স তোমাদের এখানে চলছে এখনও। এটা এখনও কিছু ক্লাস বাকি আছে, যেগুলো হয়ে গেছে ওগুলো তোমরা রেকর্ডেড হিসাবে এবং তার পিডিএফ গুলো মানে স্টাডি মেটেরিয়ালগুলো পেয়ে যাবে। তো এটার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ মানে 8327064608-এ তোমরা কল করো অথবা হোয়াটসঅ্যাপ করে নাও। এবার দেখো, আমরা এই যে পুরো চ্যাপ্টারটা বললাম, এখান থেকে বেশ কিছু এমসিকিউস তোমাদের আমি এখান থেকে করাবো, যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে অথবা এখান থেকে তোমাদের আসতে পারে। খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এগুলো, সবকটাই কোনো না কোনো ডাব্লিউবিসিএস বা ধরো ডাব্লিউবিপি বা এসএসসি এই ধরনের পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়েছে। কেমন? তো দেখো, প্রথমে যেটা রয়েছে, ভারতের প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি করা হয় কত সালে? এগুলো তোমার রেলওয়ে থেকেও, এনটিপিসি বা গ্রুপ ডিতেও কিন্তু এখান থেকে প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। তো 1881 সালে ভারতের প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি করা হয়। তারপরে ভারতের জনসংখ্যা কত? ভারতের জনসংখ্যা 382 জন প্রতি বর্গ কিলোমিটারে। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটা? বিহার। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাপেক্ষা কম জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটা? অরুণাচল প্রদেশ। ভারতের দ্বিতীয় জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটা? পশ্চিমবঙ্গ। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা? দিল্লি। ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা? আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ। ভারতের লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি কোন রাজ্যে? কেরালা। ভারতের লিঙ্গ অনুপাত সবচেয়ে কম কোন রাজ্যে? হরিয়ানা। ভারতে কোন রাজ্যে মোট জনসংখ্যা সবচেয়ে বেশি? বা আমরা এটাও বলতে পারি, ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা কটা? 53টা। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের প্রতি 1000 জন পুরুষে মহিলার সংখ্যা কত? 943 জন। ভারতে মোট জনসংখ্যার কত শতাংশ পুরুষ? 51.96%। ভারতের আদমশুমারি অনুসারে একটি শহরের ন্যূনতম জনসংখ্যা? 5000 জন। ভারতের জনবিরল রাজ্য কোনটা? সিকিম। ভারতের জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা? লাক্ষাদ্বীপ। ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি? কেরালা। ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম? বিহার। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার কত শতাংশ? 74.404। 2011 সালের আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত? 1029 জন প্রতি বর্গ কিলোমিটার। ভারতের সর্বাধিক জনবহুল শহর কোনটা? মুম্বাই। ভারতের জনগণের প্রত্যাশিত আয়ুষ্কাল কত বছর 2011 আদমশুমারি অনুযায়ী?
69.89। 50 লক্ষ জনসংখ্যা বিশিষ্ট শহরকে কি বলবো আমরা? মেগা সিটি। ভারতের প্রথম স্মার্ট সিটি হিসাবে মনোনীত হয়েছে কোন শহর? দিল্লি। ভারতের জনসংখ্যা সবচেয়ে বেশি কোথায় দেখা যায়? গাঙ্গেয় সমভূমিতে। কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বনিম্ন জনঘনত্ব কত? 46 জন প্রতি বর্গ কিলোমিটারে। তো এই পর্যন্ত তোমাদের পুরো সেন্সাস নিয়ে ক্লাস ছিল। ইউজফুল বলে মনে হলে অবশ্যই একটা লাইক করে যাবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। নেক্সট ক্লাস আবার কালকে তোমাদের এরকম সময় আপডেট হবে। আর প্রতিদিন আমাদের চ্যানেলে 6টার সময় কারেন্ট অ্যাফেয়ার্সেরও আপডেট হয়। যারা নতুন রয়েছে তারা প্রত্যেক রবিবার আমাদের নির্দিষ্ট টেলিগ্রাম চ্যানেলে নলেজ অ্যাকাউন্টে তোমরা ডিরেক্ট লিঙ্ক পাবে কেপি মক টেস্টের এবং এসএসসি এমটিএস মক টেস্টের, যেটা আমরা এখন রেগুলার কন্ডাক্ট করছি উইকলি। তোমরা এই ফ্রি টেস্টগুলো সবাই জয়েন করতে পারবে এবং জয়েন করে তোমাদের টেস্ট দেওয়ার পর নিজেদের র্যাঙ্ক দেখতে পারবে। যতজন এখান থেকে পরীক্ষা দেবে 2000, 3000 বা 5000 যতজন এখানে পরীক্ষা দিক না কেন, তোমরা তাদের মধ্যে নিজের র্যাঙ্ক কতগুলো প্রশ্ন ঠিক করলে, কতগুলো নেগেটিভ মার্কিং হলো, এই সব কিছু তোমরা পরীক্ষাগুলো দিয়ে বুঝতে পারবে। এগুলো অনলাইন পোর্টালে এক্সামটা হয় এবং সম্পূর্ণ ফ্রিতে তোমরা এই এক্সামগুলো দিতে পারবে। তো এটার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখো। তোমাদের শনিবার অর্থাৎ পরীক্ষার নির্দিষ্ট সময়ের আগে তোমাদেরকে ওখানে ডিরেক্ট লিঙ্ক প্রোভাইড করা হবে, তোমরা ওখান থেকে এক্সামগুলো দিতে পারবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, নাম নলেজ অ্যাকাউন্ট, তোমরা গিয়েও সার্চ করতে পারো। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গ্রেট ডে।